আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রিসেন্টলি বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এলাকাটি এরকম যে গান বাজনা সিনেমা এসব বহু বছর যাবৎ তাদের মধ্যে প্রায় নিষিদ্ধের মতো। সেখানকার পরিস্থিতি আলাদা, পরিবেশ বিবেচনায় পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটি নিয়েছি। আমরা যতটুকু জানি ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের কালচারাল রাজধানী। তো এই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে বক্তব্য, এটাকে কিভাবে দেখছেন? আর একটা উগ্রবাদী গোষ্ঠী যখন সংস্কৃতির ধর্মীয় সম্প্রীতির উৎসবগুলো বন্ধ করা পায় তারা করছেন, ঠিক ওই সময়টা একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই বক্তব্য দিতে পারেন কি না? আমি একটু আগে রুশনের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আপনার প্রশ্ন আসছি। এবং এই সরকার ক্ষমতা গ্রহণের আগেই তো 6 মাস হলো, তো আমরা তো মোটামুটি একটা ধারণা করছিলাম যে বিএনপি ভালো করবে। হয়তো আমরা সংখ্যা জানতাম না বা কীভাবে, এবং আমরা দুজন বোধহয় একাধিক অনুষ্ঠানে থেকেছি এবং বারবারই দুজন নিরাপত্তার অগ্রাধিকারের কথা তুলছিলাম। এবং একটা বিষয় স্পষ্ট করা দরকার, নিরাপত্তা মানে কেবলমাত্র আমরা সামরিক নিরাপত্তা বলছি না, অর্থাৎ হিউম্যান সিকিউরিটির যে বিষয়টা, ঠিক আছে, এই সরকার তার একটা বড় অংশ কাজ করে, যেমন কার্ডের যে সামাজিক সুরক্ষাগুলো, সেটা একটা হিউম্যান সিকিউরিটির পার্ট। কিন্তু যে আলোচনাগুলো উঠলো, এই যে মাদকের বা অন্যান্য কিংবা জঙ্গিবাদের, সেইটা কি কোনো অংশে যে কোনো সামরিক নিরাপত্তার চাইতে কম কিনা, এবং একটা দেশকে বিপন্ন করার জন্য সেটা যথেষ্ট। আমরা হয়তো এই আলোচনায় পরে আসবে আমি ওনার সঙ্গে যোগ করে। আপনি যেটা বললেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উপরে কোনো মন্তব্য করব না। সেটা এই কারণে যে রাজনৈতিক ব্যক্তিরা মন্তব্য করেন এবং উনি হয়তো একটা এলাকার সম্পর্কে মন্তব্য করার মতো ওনার সক্ষমতা আছে, আমার নাই। কারণ আমি একটা এলাকার সম্পর্কে এখন মন্তব্য করব এবং সেই এলাকার জনগণ ঝাঁপিয়ে পড়বেন সামাজিক মাধ্যমে, ওইটা মোকাবেলা করার মতো কোনো রকম কারিগরি প্রস্তুতি আমার যেতে এই মুহূর্তে নাই। অতএব ওই এলাকার সম্পর্কেও আমি মন্তব্য থেকে বিরত থাকলাম। আর দ্বিতীয়, আপনি যে বললেন ওই বিভিন্ন নাম, ওগুলো তো আছেই। একটু আগে উনি একটা চমৎকার কথা বলছিলেন, তার সঙ্গে আরও দুটো যোগ করি। আমরা তো 64 সালে ঢাকায় টেলিভিশন স্টেশন পেয়েছি। আমি আপনার কথাতে আসবো। ভারতে এটা আস্তে আস্তে লেগেছে 69-70। তার আগে তাদের একটা এক্সপেরিমেন্টাল ছিল, সেটা কার্যকর হয়নি। আমরা রঙিন টেলিভিশন চালু করেছি ঠিক 80 সালে, জিয়া রহমান সাহেব উদ্বোধন করেছিলেন। ভারত তারপরে আরও 2 বছর পরে এশিয়াডের সময় রঙিন টিভি। 70-এর দশকের মাঝামাঝি সময় সে শ্রীলঙ্কা প্রথম টেলিভিশন পেল, আর নেপাল পেল 80-র দশকের প্রথম দিকে। তাহলে কত দিকে আমরা এগিয়ে? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি টেলিভিশন নিয়ে কথা বলছেন, যেটা 60-এর দশকের একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আধুনিক সমাজ নির্মাণে ভূমিকা রেখেছে। টেলিভিশন তো শুধু একটা যন্ত্র না, একটা বাক্স না, বা গান শোনার যন্ত্র না, নাটক দেখার যন্ত্র না। আপনার মধ্যবিত্তের আপনি কিভাবে উঠছেন, আপনার চিন্তা ভাবনা, কারণ 60-এর দশক 70-এর দশকে টেলিভিশনই ছিল একটা বড়, আপনি বলতে পারেন একটা নিয়ামক বা একটা একদম ইন্ডিকেটর, যেটাতে আপনি আপনার অবস্থানকে পরিমাপ করতেন সামাজিক এবং অগ্রগতির ক্ষেত্রে। এত কিছু পাওয়ার পরে আমাদের কি হয়েছে? আরও কিছু বড় বড় বলি, পৃথিবীর সবচেয়ে বড় নিউজ প্রিন্ট মিল, আমাদের সব কিছু বড় বলি, কমলাপুর এশিয়ার সবচেয়ে বড়, মোটে এশিয়ার সবচেয়ে বড়, এর থেকে অনেক বড় বড় স্টেশন পাশের দেশে আছে। এরকম আমরা নাম দিতে পছন্দ করি, ভালোও লাগে, আমাদের এক ধরনের আত্মতৃপ্তিও তাতে আসে। এত কিছুর পরেও আজকে আপনি প্রশ্ন করছেন যে জনগণের একটা অংশ আপনাকে কি করতে হবে বা কি করা যাবে বা কি করা যাবে না, সেটা তারা নির্ধারণ করে দিচ্ছে। জনগণ বলতে একক কোনো সত্তা না, আমি যোগাযোগ শাস্ত্রে প্রশিক্ষিত, এবং একক কোনো সত্তায় জনগণ না, এটা আমরা কথার কথা বলি। কোন জনগণের সাথে আপনি কথা বলছেন সেটা গুরুত্বপূর্ণ। যেমন আমরা আলোচনায় যাচ্ছি না, কিন্তু তবু বলি, ভারতে এই সরকার ব্রিক্সে যাবেন বা দ্বিপাক্ষিক যাবেন, যাওয়া উচিত কি উচিত না, সেই আলোচনা কতটা সরকার বা বিএনপি শাসিত সরকারের সিদ্ধান্ত, নাকি অন্যদের পা ধরে টানার কোনো বিষয় আছে যে ভাই তুই ওদিকে যাবি না বা এটা যাবে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সে যাবে কি যাবে না, এটা আলাদা আলোচনার বিষয় হতে পারে। সিদ্ধান্তটা কে তাকে নিতে প্রভাবিত করছে। ঠিক একই রকমভাবে আপনি যদি এই আলোচনায় আসেন, আমাদের যাত্রা শিল্প বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যাত্রা শিল্প বন্ধ হওয়ার পিছনে যাত্রার ভেতরে অশ্লীলতা ঢুকেছে, এটাও অগ্রাহ্য করব না, সেটা খারাপের দিকে গিয়েছিল। কিন্তু ভালো যারা যে দলগুলো, তাদেরকে রাষ্ট্র কোনো প্রণোদনা দেয়নি। যারা যাত্রা শিল্প টিকিয়ে রাখতে চেয়েছিল তাদেরকে কোনো প্রণোদনা দেয়নি। তখনও এরকম একটা জনগোষ্ঠী জনতা তৈরি হয়েছিল বিভিন্ন এলাকায়, যেটা করতে দেওয়া যাবে না, সার্কাস করতে দেওয়া যাবে না। সার্কাস কি যাত্রা ইকোনমি বনাম ওয়াজের ইকোনমি? না, আমি মেলাবো না। আমি এটা ভিন্ন। আমি এই কারণে বলবো না, আমি আগেই বলেছি যে আমার এটা কারিগরি সক্ষমতা নেই এবং এটা সাংস্কৃতিকভাবে মোকাবেলা করার মতো কোনো রকম আমার লোকবল নেই যে আমি বক্তব্য দিয়ে পরবর্তীতে একটা ঝামেলার মধ্যে পড়বো। আমি একেবারে দিন আনা দিন খাই সাধারণ মানুষ, অতি
হতদরিদ্র তারাপদ রায়ের মতো দারিদ্র রেখার নিচের কাছাকাছি না হয়ে উপরে অবস্থান করি, কিন্তু সামাজিকভাবে খুবই দুর্বল। তাহলে কি তারাপদ রায় যেহেতু আসলো, তাহলে কি আমাদের সর্বনাশটা আমাদের ওই প্রসঙ্গ তাহলে শেষে আমার বক্তব্য শেষে এটা বলি। তো যে কথা আপনি বলেছিলেন যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে সে কি বিষয় নির্ধারণ করে দেবে। সংস্কৃতি দেখার দায়িত্বও সরকারের। আপনি যদি বলেন যে সংস্কৃতির প্রবহমানতা আছে, অবশ্যই আছে। আমি কি গান গাইবো এটা সরকার বলবে না, আমি কি নাটক করবো এটা সরকার আমাকে বলবে না, আমি কি ছবি আঁকবো এটা সরকার আমাকে বলবে না, কিন্তু ছবি আঁকার পরিবেশ তৈরি করে দেবে সরকার, নাটকের পরিবেশ তৈরি করে দেবে সরকার, মঞ্চ তৈরি করে দেবে সরকার, স্থানীয় জায়গায় সাংস্কৃতিক বিকাশ হচ্ছে কিনা সেটা তৈরি করে দেবে সরকার। আমি কোন গান গাইবো, আমি কোন ছবি আঁকবো, আমি কি ভাষায় চিৎকার করব, সেটা হয়তো আলাদা বিষয় হতে পারে। সে ব্যাপারে সরকারকে কে আটকাচ্ছে? সেই সিদ্ধান্ত কেন সরকার দিতে পারছে না যে আমার এই প্রকল্প চলবে? এবার আসেন কেন এই কথা বলছি, তার সাথে আগের বক্তব্য এবং আপনার বক্তব্য মেলানো যায়। আপনার যদি এই দায়িত্ব না থাকে তাহলে শিল্পকলা একাডেমি রেখে লাভ কি? সংস্কৃতি মন্ত্রণালয় রেখে লাভ কি? সংস্কৃতি মন্ত্রী রেখে লাভ কি? আপনার অসংখ্য রাষ্ট্রের কত হাজার কর্মকর্তা আছে যারা সংস্কৃতি মন্ত্রণালয় অধিদপ্তর বিভাগগুলোর সঙ্গে যুক্ত। তাহলে আমরা বন্ধ করে দিই। শুধুমাত্র ঢাকাতে আপনি একটা নাটক করবেন, আপনার এক্সপেরিমেন্টাল হলে একটা বিশেষ নাটক হবে, আমরা 3 জন দেখতে যাব, এর জন্য কি এত খরচ, এত আয়োজন? আপনি যখনই সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী রাখছেন, তার মানে রাষ্ট্র সংস্কৃতি নীতি তৈরির দায়িত্ব গ্রহণ করছে। রাষ্ট্র বলে দিচ্ছে না যে আদেহ কি হবে, তাও কোনো কোনো সময় এইভাবে বলে দেয় যে এটা ভালো আদেহ, এবং ভালো আদেহ হলে আমি সেখানে পৃষ্ঠপোষকতা দেব। তুমি তোমার মতো সিনেমা বানাও, কিন্তু এই ধরনের সিনেমা হলে আমি টাকা দেব, বা এই ধরনের নাটক হলে আমার একটা দায়িত্ব সেখানে আছে। সব সরকার তাই করে। এটা ফরাসি সরকারও করে, এটা মধ্যপ্রাচ্যের সরকারও করে, বাংলাদেশের সরকার অতীতে তাই করে, যে ভবিষ্যতে তাই করবে। তাই যদি না হবে তার রাষ্ট্র দায়িত্ব নিয়েছে কেন? অতএব সেই দায়িত্ব নিয়ে আপনার যখন এই ধরনের বক্তব্য আসে, তখন এটা হয় যে এটা আপাতভাবে হয়তো একটা সংকট নিরসনের জন্য বক্তব্যটা, আমি যদি এটার মূল্যায়ন এভাবে করি, একটা এলাকা নিয়ে হয়তো উনি মন্তব্য করতে চাইছেন না, এবং সেই এলাকা আলাউদ্দিন খাঁর মতো মানুষ সেখানে রয়েছেন, কিন্তু ভাই আল মাহমুদের মতো কবি রয়েছেন, কিন্তু যারা যে উদ্ধরণ চিহ্নের মধ্যে বলি যে তৌহিদি জনতা করছেন, তারা আমার ধারণা আলাউদ্দিন খাঁ সম্পর্কে সম্ভবত 5 মিনিটও বক্তব্য দেবার ধারণা রাখেন না। এর আগেও তো আপনার ব্রাহ্মণবাড়িতে আলাউদ্দিন খাঁর স্কুলে তারা আলাউদ্দিন খাঁর উচ্চতা সম্পর্কেও জানেন না, এবং সম্ভবত আলাউদ্দিন খাঁ যে ধ্রুপদী এবং ভারতের যে ভারতবর্ষীয় নর্থ ভারতের যে সঙ্গীতের ধারার উনি উত্তরাধিকার এবং উনি প্রতিষ্ঠাতা ছিলেন, সেইটা জানতে পারলে তো আমরা অনেক উচ্চ মার্গে পৌঁছে যেতাম, বিরাট কিছু ঘটতো। তো আমার ধারণা যে মন্ত্রী মহোদয় হয়তো ওইটা নিয়ে আর ছড়াতে চাননি, বিষয়টা আর বেশি বিস্তৃত হোক এটা চাননি, যেখানে উনি এক ধরনের বক্তব্য দিয়েছেন, তাতে দায়িত্বটা শেষ হয় না। আমি এবার ওনার বক্তব্যের সঙ্গে এটাও যোগ করি, মাদকের কথা যখন উঠলো, একটা বিরাট তরুণ জনগোষ্ঠী, আমরা বলতেই পারি যে আগের সরকার পপুলেশন ডিভিডেন্ড ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, ধরলাম পুরোপুরি ব্যর্থ হয়েছে এরকম আমি ঢালা মন্তব্য করব না, কিন্তু বড় কোনো সাফল্য তারা যেতে পারেনি। কোনো যুব নীতি যেটা প্রতিষ্ঠিত হলে আমরা এই তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারতাম। আমরা সর্বোচ্চ পেরেছি অভিবাসী কর্মী হিসেবে তাদের বাইরে পাঠাতে, কিন্তু আপনি বলে দিলেন আনস্কিল, হ্যাঁ তাও আনস্কিল, আমি উৎপাদনে তাদেরকে কাজে লাগাতে। এইবার আসেন, ধরেন উৎপাদন হলো না, অনুৎপাদন খাতেই আমি বসে আছি, আমার প্রত্যেক এলাকায় কি বিনোদনের যথেষ্ট ব্যবস্থা আছে? বাংলাদেশে এখন যদি 20 কোটির মতো লোক ধরে নিই, তাহলে ভাবুন আপনার আবার শৈশবে আমাদের যে মাঠগুলো ছিল, শিশু পার্কগুলো হয়ে গেছে হাঁটার জায়গা, মর্নিং ওয়াকের জায়গা, মাঠগুলো দখলে চলে গেছে। আমরা খুব সরল পরিসংখ্যানে আসি, ধরুন আমরা এখানে 3 জন যে বয়সী মানুষ বসে আছি, আমাদের সময় একটা থানা, তখন থানা শহরে কয়টা স্কুল ছিল, কতজন শিক্ষার্থী ছিল, কিন্তু আপনার যেটুকু মাঠ ছিল, গ্রামে যেটুকু স্কুল ছিল, সেখানে খেলা করতে পারতো, সেখানে মুরব্বীদের একরকম শাসন ছিল। আমি বলছি না যে মুরব্বীদের এখন চোখ রাঙাতে হবে বা আমাদেরকে শিক্ষক বেদ দিয়ে মারতে হবে, ওই দিনে আমরা নাই, কিন্তু প্রশ্ন হলো এখন যে তরুণ গোষ্ঠী গড়ে উঠছে, সে একটা টেলিভিশন দেখার প্রজন্ম না, সে রেডিও শোনার প্রজন্ম না, সে বাপমার চোখ এড়িয়ে নারকেল কিংবা সুপারি বিক্রি করে সিনেমা দেখার মতো প্রজন্ম সে না। সে প্রজন্মের হাতে যে যন্ত্র আপনি দিয়েছেন, সেটা জঙ্গিবাদে ব্যবহার করা যেতে পারে, সেটা অত্যন্ত অশ্লীল আদেহ দেখার জন্য ব্যবহার করা যেতে পারে, সেটা অমুক দূতাবাসকে উড়িয়ে দেবো এরকম বক্তব্য দেওয়ার জন্য ব্যবহৃত হতে পারে, সেটা আপনি বলতে পারেন যে সংস্কৃতির এলাকা বলে পরিচিত, সেখানে যে কোনো রকম অরাজকতার জন্য বলা যেতে পারে, সেটা যে কোনো জনতার নাম দিয়ে যে কোনো কিছু করতে পারে। সেই তরুণ কিশোর জনগোষ্ঠীর জন্য ক্রীড়ার ব্যবস্থা আছে কিনা, বিনোদনের ব্যবস্থা আছে কিনা, এই মাধ্যমটা সঠিকভাবে ব্যবহার করেও যে বিপুল কিছু করা যায়, ওই থানা শহরেও বসেও, আজকে যেটা উপজেলা, সেখানে বসেও সে যে একটা ভালো চলচ্চিত্র তৈরি করতে পারে, একটা কৃষির অনুষ্ঠান তৈরি করতে পারে, সে তার কর্ম নির্ভর কোনো কিছু তৈরি করতে পারে, সেই সুযোগটা কি সেখানে আছে?
সেই খেলার মাঠটা সেখানে আছে। কর্মসংস্থান সব কি ঢাকাতে হতে হবে? এখনো 60 থেকে 63% আনুষ্ঠানিক কর্মসূযোগ হচ্ছে ঢাকাতে। আপনি গার্মেন্টস ঢাকাতে, 100টা বিশ্ববিদ্যালয় ঢাকাতে। অতি সম্প্রতি একজন মন্ত্রী আচ্ছা, আমাদের আমরা- জানিয়েছেন, আমরা একটু শেষ করি, যে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বেও না, তিনি জানাচ্ছেন যে আরেকটি নতুন বিশ্ববিদ্যালয় আসতে যাচ্ছে। তাহলে তরুণরা সবাই ঢাকাতে আসবে। আমাদের অটো রিক্সা চালকরা প্রত্যেকে বিভিন্ন বঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে, মানে পশ্চিমবঙ্গ মানে ভারতের পশ্চিমবঙ্গ বলছি না, বাংলাদেশের আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমাঞ্চল। তারা প্রত্যেকে এসে তারা ব্যাটারি চালিত রিক্সা চালাবে। গণমাধ্যমে প্রতিবেদন হবে যে কিভাবে ঢেকে আমরা শত শত মেগাওয়াট, লক্ষ লক্ষ মেগাওয়াট না হোক, আমরা এখান থেকে চুরি করতে পারি। ওর, আমি বলছি না যে মাদক তার অনলি অপশন, জি জি। আপনি তার বিকল্পটা কি দিচ্ছেন? আপনি যে খুন খারাপিগুলো হচ্ছে তার বিকল্প কি দিচ্ছেন? আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে বিরতির পর আবার সুতরাং আমি কথাটা ওখানেই শেষ করি যে সংস্কৃতির যে প্রসঙ্গ তুলেছেন তাকে মনে রাখতে হবে যে আমার বিভাগ, আমার নীতি, আমার বাজেট সেটা আমার হাতে, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব এটাকে সঠিক পথে পরিচালনা করা।